ছোট রাষ্ট্র পররাষ্ট্রনীতি, এইটা আমরা এনেছিলাম দুইটা কারণে, এই আলোচনা এনেছিলাম, এবং এইটাও হয়তো আরো বৃহত্তর আলোচনা করা দরকার, বাট দুইটা কারণে আমরা এই আলোচনা এনেছিলাম। একটা হলো যে আমরা ছোট রাষ্ট্র হই, আমাদেরকে এখন চায়না খুব আদর করছে। আপনি যদি একটু খেয়াল করেন, 2 দিন পর পর রাজনৈতিক নেতারা চায়না যায়, এই ডেলিগেশন চায়না যায়। আমি একবার চায়না ঘুরে আসছি ওদের দাওয়াতে, হ্যাঁ, ঘুরে নিয়ে গান টান শুনে আসছি, খাওয়া দাওয়া করে, হ্যাঁ, কয়েকবার দিবে সেটা বিষয় না, মানে ওরা দিচ্ছে। সো ওরা আমাদেরকে বন্ধু হিসেবে চায়। ভারত আমাদেরকে দাওয়াত দিতে ভয় পাচ্ছে, হ্যাঁ, ওরাও বন্ধু হিসেবে চায় কিন্তু ওরা দাওয়াত দিতে ভয় পাচ্ছে, এবং ওদের ওখানে তো আমাদের রিলেটেড কি প্রপাগান্ডা চলছে সেটা তো আছেই। আমেরিকা তারা আমাদেরকে বন্ধু হিসেবে চায়, বন্ধু হিসেবে নিচ্ছে, কিন্তু দুষ্টু সিক্রেট বন্ধু, কি স্লোগান মাস্টার। কারণ স্লোগান, আমরা যখন সম্মিলিত মানে আরো 4-5টা দলকে নিয়ে সম্মিলিত সরকার বিরোধী মিছিলও করেছি, ওই সব দলের লোকজন হাইরে গেছে, আমাদের মহাসচিবের গলা ফাটিয়ে দিয়েছে না। সো এগেন এইটা হলো সবার এক একটা জায়গা আছে। এই ফুয়াদ আপনি কোথাও খুঁজে পাবেন না, ফাজিল, এটা বেয়াদব, শুধু আবল তাবল কথা বলতে থাকে। ওকে, হ্যাঁ হ্যাঁ, ও শুধু মাইকের ছেলে, হ্যাঁ মাইক। এনিওয়ে, ফুয়াদের নিয়ে আমাদের গুরুত্বপূর্ণ সময় আমরা ফুয়াদকে নিয়ে নষ্ট করি। এইটাই তাহলে ফুয়াদের সার্থকতা, যে দেখো এনডিএমও আমাকে নিয়ে কথা বলে, আমি কত গুরুত্বপূর্ণ। না, ওরে বাদ দেন, কইছিলাম আমরা। সো ইরান নিয়ে যে কথাটা বলছিলাম, সো ইরানের ক্ষমতা খুব ছোট হয়ে গেছিল, কারণ গত 2 বছর ধরে ইসরায়েল এক এক করে ইরানের প্রত্যেকটা প্রক্সিকে ধ্বংস করে দিয়েছে, এবং আমেরিকা ফুল সহযোগিতা করেছে বলেই ধ্বংস হয়েছে, বাট প্রত্যেকটা প্রক্সিকে ধ্বংস করে দিয়েছিল। তো ইরানকে যখন ইসরায়েল আক্রমণ করলো, আপনি ধরে নিতে পারেন ইরান একটা ছোট রাষ্ট্র, ইসরায়েল একটা ক্ষমতাবান রাষ্ট্র নিজে, একই সাথে ইসরায়েলের কাছে পুরোপুরি আমেরিকান ক্ষমতা আছে। ইসরায়েল যেটাই করবে, আমেরিকা চাক আর না চাক, ওকে সাপোর্ট না করে ওর আমেরিকার আপাতত অ্যাটলিস্ট কোনো উপায় নাই। এটার কি কারণ? আমেরিকান ইন্টারনাল পলিটিক্স, সেখানে আমাদের যাওয়ার দরকার নাই। তো এখান থেকে ছোট রাষ্ট্রের কথাটা আসছে। সো ইরানের ছোট রাষ্ট্র কি করতে পারে? ইরান আক্রমণ করতে পেরেছে ইসরায়েলকে? কি আক্রমণ করেছে? ইরানে যে 12 দিন বম করেছে ইসরায়েল, ইরানের ডেথ কাউন্ট কত? হ্যাঁ, রাইট, 3 ফিগার্স। ইসরায়েলের ডেথ কাউন্ট কত? এটা তো অনেস্টলি পাবলিশ করে না স্যার, এটা ওদের একটা পলিসি। না, আপনার রাব্বি মনে রাখতে হবে যে এইসব বিষয় কেউ অনেস্টলি পাবলিশ করে না, কেউ না। যখন ওয়েস্টার্ন মিডিয়া বলবে রাশিয়ান 15 লাখ সোলজার মারা গেছে, আপনি ধরে নিতে পারেন এনিওয়ার বিটুইন 5 to 15, হয়তো 5-15 আশপাশেও না, এনিওয়ার বিটুইন 5 to 15। আবার যখন রাশিয়া বলবে ইউক্রেনের 15 লাখ মারা গেছে, আবার আপনি ধরে নেবেন এনিওয়ার ফ্রম 50,000 to 15, কারণ ওরা আবার চাপা একটু বেশি মারে। সো এই জিনিসটা আমাদের 30 লাখ হলো সংখ্যাগত অজ্ঞতা, ইংরেজি সংখ্যাগত অজ্ঞতা। হ্যাঁ হ্যাঁ, না হয়তো চাপ, মানে দেখেন অনেক সময় হয় কি, আমরা একটা কথা বলে ফেলার পর হয়তো কথাটা ভুল বলেছি, তোবা বলতে পারতাম, পরে ওয়েট আ মিনিট, এটা তো আরো লাভই হলো, ভালোই হয়েছে, ঠিক আছে থাক, এরকমই থাক, বুঝছেন না? সো কারণ জি আমাদের তো কাউন্টিং হয়ে গেছে, আমাদের কোথায় কাউন্টিং? মানে মুক্তিযুদ্ধের ব্যাপারে যেটা বলছি। জি হ্যাঁ, মুক্তিযুদ্ধের ব্যাপারে যদি বলতে হয়, অ্যাবসলিউট সত্যি কথা হলো আমরা জানি না, এবং আমরা হয়তো জানবো না। আমরা কেন জানি না? কারণ আমরা হিসাব নিইনি, সিম্পল কথা। আমরা যদি হিসাব নিতাম, তাইলে বাংলাদেশের জনসংখ্যা হিসাবে একটা বেসিক, আমি স্ট্যাটিস্টিক্সের এক্সপার্ট না, বাট বেসিক +-5-10,000 এর একটা হিসাব স্ট্যাটিস্টিক্যাল অ্যাকিউরেসিতে আমরা একটা তৈরি করতে পারতাম খুব সহজে, মানে খুবই সহজে পারতাম। এবং আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট এরকম একটা হিসাব করেছিল, এবং তারা এরকম মানে তারা ওই 5-এর আশেপাশে আসছিল, তারা এই টাইপের একটা নাম্বার দিয়েছিল। কিন্তু এগেন এটা খুব ভালো তারা রিসার্চ ছিল না, সো ওয়েল পাবলিশড না, এটা লোকালি পাবলিশড হয়েছিল, তাদের ঢাকা ইউনিভার্সিটির রিসার্চটা লোকালি পাবলিশড হয়েছিল, ইন্টারন্যাশনালি পাবলিশড হয় নাই। আর সরকার এটাতে হাত দেয় নাই। এটাতে হাত না দেওয়ার একটা বড় কারণ ছিল, 2টা বড় কারণ ছিল। একটা হলো শেখ মুজিব বলে ফেলেছে 30 লাখ একবার বলার পর 9 মাসে এতটুকু একটা দেশে 30 লাখ, এটা অবভিয়াসলি জেনোসাইড। এবং এই জেনোসাইড নিয়ে যখন বিশ্ব আমাদেরকে সহানুভূতি দেখানো শুরু করেছে, তখন আমি কেন নিব না সহানুভূতি? এটা তো গুড ফরেন পলিসি। সো এইখানে শেখ মুজিবকে বাহবা দিতে হবে যে গুড ফরেন পলিসি সে করেছে। আর দ্বিতীয় যে জিনিসটা হলো যে তখন দেশের যে অবস্থা ছিল, এই কাউন্ট রিলেটেড অনেক ধরনের রাজনৈতিক সমস্যা সৃষ্টি হতে পারতো, সেই ভয়তে তারা করে নাই। করা উচিত ছিল কি না ছিল এটা আলোচনার বিষয় না, আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো উচিত ছিল। অনেকে বলতে পারে যে না এই 2টা ভালো কারণ, তাহলে উচিত ছিল না।
সেটা এক একজনের এক ধরনের চিন্তা, বাট এই দুই কারণে হয় নাই। আমি ওটাতে যাচ্ছি না, আমাদের আজকে কি আলোচনা ছিল যেন ছোট রাষ্ট্র। জি না, আমাদের ফরেন পলিসি স্যার জি কি হওয়া উচিত? হ্যাঁ ওকে হ্যাঁ আচ্ছা, এখন ফরেন পলিসি রিলেটেড আমাদের দলগতভাবে বেসিকের বাইরে ফরেন পলিসি নেই। বেসিক কি? আমাদের সভরেন্টি ইনশিওর করা এবং আমাদের ইকোনমিক প্রসপেরিটি ইনশিওর করা, এই দুই ভিত্তিতে আমাদের ফরেন পলিসি ক্রিয়েট করতে হবে। ফরেন পলিসি জিনিসটা হলো এরকম যে আপনি একটা প্ল্যান বানায় রাখলে হবে না, আশেপাশে দুনিয়া চেঞ্জ হচ্ছে, আপনার প্ল্যান কাজ করবে না, বুঝছেন? মানে আপনি মনে করেন আপনারা কেউ বক্সিং টক্সিং করেন বা দেখেন, আমি জানি তুষার সাহেব একটু করেন, আর কেউ বক্সিং টক্সিং হ্যাঁ বা ওই যে WWF কি আছে না, এগুলো দেখেন কেউ? না, আমাদের নারী নেত্রীরা বোধ এগুলো দেখেন না নিশ্চয়ই, বাট পুরুষরা দেখেন, আপনি দেখেন অনেক WWF, হ্যাঁ ওনার খুব পছন্দ, একটু লজ্জা পেয়ে একটু দেখি, ফের না। তো আপনি অনেক প্ল্যান করে গেলেন যে আমার বিরুদ্ধে নাসির ভুলু আছে, আমি নাসির ভুলু এইভাবে একটা চটকানি মারবো, এইভাবে লাথি মারবো, আপনি ঢুকার সাথে সাথে নাসির বলে আপনি উঠে একটা টপ ফেলে দিলেন, আপনি কি করবেন? আপনার প্ল্যানের কি দাম আছে? সো এর জন্য ফরেন পলিসি যেহেতু আপনার একার উপরে ডিপেন্ডেন্ট না, আপনি ফরেন পলিসি ইজ মোর রিঅ্যাকশন, স্পেশালি একটা ছোট দেশের জন্য। ছোট দেশ, আমি মনে করেন আমেরিকা সেট করে দিতে পারে আপনাদের এটা করতে হবে, সো আমেরিকা লম্বা প্ল্যান করতে পারে, আপনাদের এটা করতে হবে। আমাদের প্ল্যানই রিঅ্যাক্টিভ প্ল্যান। সো আমরা কাকে কতখানি কি চাই, এর জন্য ইরান একটা এক্সাম্পল, যে ইরান ধরে রেখেছিল রাশিয়া ওর বন্ধু, রাশিয়া ওকে ডিফেন্স সাপোর্ট দিবে, না ওরা ধরে রেখেছিল ভাই, হ্যাঁ। কিন্তু রাশিয়া ডিফেন্স সাপোর্ট দিয়েছে? দেয় নাই। রাশিয়ার সাথে তার কোনো ডিফেন্স চুক্তি ছিল না, তাহলে তুমি কেন ধরবা? রাশিয়া তুমি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এখনো বিয়ে হয় নাই, কোনো চুক্তি নাই, না চুক্তি নাই, অলিখিত কি? অলিখিত মানে তো কোনো চুক্তি নাই ভাই। বিয়া, তোমার বাড়ি ভাড়া কেন দেয় নাই, তুমি এখন কোর্টে যাও, অ্যালিমনি কেন দেয় নাই, তুমি এখন কোর্টে যাও, গার্লফ্রেন্ড যা বলবা কোর্টে, না আপনি বলতে পারবেন না তো। সো কোনো ডিফেন্স ট্রিটি রাশিয়ার সাথে ছিল না, এবং রাশিয়া সাইন করেনি কোনো ডিফেন্স ট্রিটি। চায়নার সাথে কোনো ডিফেন্স ট্রিটি নাই, এবং চায়না যুদ্ধে কারোর জন্য যাবে না। চায়না গত 50 বছর কোনো যুদ্ধ করেনি, ও তোমার জন্য কেন যুদ্ধে যাবে? সো এইখানে ইরান হয়তো রাশিয়ার উপর একটু বেশি ডিপেন্ড করেছিল, এইটা তাদের ভুল ছিল। তো আলটিমেটলি তাদের কি করতে হলো? তাদের লেজ গুটিয়ে মোটামুটি ক্ষমাই চাইতে হলো। হ্যাঁ, এখন বাইরে থেকে প্রো ইরানিয়ান মিডিয়া বলছে যে হ্যাঁ আমেরিকা ঠান্ডা হয়েছে, ইসরায়েলও থেমে গেছে, কারণ ইসরায়েলতে কয়েকটা বোম ফেলেছে, ইসরায়েল ভয় পেয়ে গেছে, থেমে গেছে। হ্যাঁ, আর প্রো ওয়েস্ট মিডিয়া বলছে আমেরিকা একবার ওই যে B2 বোমারগুলো পাঠিয়ে 3টা সাইটে যখন একদম ধ্বংস করে কিছু দূর, মানে আসলে ধ্বংস হয়নি, আসলে নিউক্লিয়ার ম্যাটেরিয়াল বেশিরভাগই বেঁচে গেছে। হ্যাঁ, এবং এইটাও মোটামুটি আপনি বলতেই পারেন যে আমেরিকার জিনিসটা ছিল হলো যে বোঝ কার শক্তি বেশি, তোরা চুপ কর, এবং আমিও থামাই দিচ্ছি, কিন্তু আমার একটু দেখাইতে হবে, নেতানিয়াহুর একটু দেখাইতে হবে আক্রমণ করে যে দেখো আমি কিন্তু দেশ বাঁচাই, ট্রাম্পের একটু দেখাইতে হবে দেখো আমি কিন্তু বিশ্বের সবচেয়ে শক্তিশালী, আর ইরানের দেখাইতে হবে ভাই আমার ছেড়ে দে, কিন্তু জাস্ট আমার দেশে একটু বলতে দে যে এই নাও লাইক আমরা কিছু করেছি। সো এগেন আপনার খেয়াল আছে কিনা, ওই আমেরিকান বেস যখন আক্রমণ করেছিল, ওই আক্রমণের পর ট্রাম্প সাহেব খামেনিকে ধন্যবাদ জানিয়েছে যে থ্যাংক ইউ, তোমরা আগে থেকে আমাদেরকে বলে দিয়েছো কোথায় কয়টা বোম মারছো, কিভাবে মারছো, যে না আমাদের কোনো লস অফ লাইফ না হয়। আপনি বুঝতে পারছেন, আপনি কাউকে আক্রমণ করছেন, বইলেকে শুনেন, আপনি একটু এই সময় আমি এইখান দিয়ে একটা ঘুষি নিয়ে আসবো, বুঝছেন? আপনি বুঝছেন তো ভাই? হ্যাঁ, ওই সময় আপনি জানেন না, কিন্তু এই সময় আমি ঘুষি নিয়ে আসবো, আপনি একটু মনে করেন না কিছু। হ্যাঁ, তো এইটা কি আসলে মারামারি? তো এটা হলো ছোট রাষ্ট্রের অবস্থা। এখন আমরা ছোট রাষ্ট্র, আমাদের পাশে মিয়ানমার এখন খুব খারাপ অবস্থায় আছে, তারা ভাঙাভাঙির অবস্থায় আছে, ওদের ভাঙতে দিবে না চায়না। চায়না কেন ভাঙতে দিবে না? চায়নার ফরেন পলিসি, এটা আরো লম্বা আলোচনা। কিন্তু এইখানে আবার ওইখানে মারামারি কিছু দূর বাড়াইতে চায় হয়তো আমেরিকা। তো আমরা আমেরিকার সাথে এখানে এঙ্গেজ করতে চাই না, আমাদের দলগত অবস্থান, আমরা এঙ্গেজ করতে চাই না, যার জন্য করিডোরের আলোচনা যখন আসছে, আমাদের দলগত অবস্থান থেকে আমরা এই করিডোরের বিরোধিতা করেছি। এইটা মেইন কারণ, অন্য আরো ছোটখাটো আনুষঙ্গিক কারণ আছে, বাট এটা মেইন কারণ, আমরা করিডোরের বিরোধিতা করেছি। এখন বড় দাগে অনেকগুলো দলের শক্ত আওয়াজ যে ভারতের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক সম্ভব না। এগেন দের ইজ নো ডাউট, গত 15 বছর ভারত অনেক ধরনের অন্যায় আমাদের সাথে ডিরেক্টলি করেছে, সবচেয়ে বড় অন্যায় যেটা করেছে সেটা ইনডিরেক্ট হলো হাসিনাকে ক্ষমতায় রেখেছে। যদি হাসিনা যা ইচ্ছে তাই করতে পারে, এইটা ভুলে যাওয়ারও কিছু নাই, এখানে ক্ষমা করারও কিছু নাই, এটা জাস্ট বাস্তবতা। হ্যাভিং সেড দ্যাট, আমার আজকের বাস্তবতা কি? ভারত, হ্যাঁ বলেন। আজকের বাস্তবতা আমি কি ইন্ডিয়াকে আসলে অ্যাভয়েড করতে পারবো কিনা? হ্যাঁ, যেহেতু আমার
চতুর্দিকে সবচেয়ে বড় বর্ডার হচ্ছে ইন্ডিয়ার সাথে। আমার চতুর্দিকে ইন্ডিয়া, সব বর্ডারই ইন্ডিয়া, মাঝখানে কয়েক কিলোমিটার আছে মিয়ানমার, বাকি সব আপনি সমুদ্র বলবেন, সমুদ্র পুরো ইন্ডিয়া, পুরো ইন্ডিয়া। আমি ইন্ডিয়া দিয়ে কভার। এবং আমাদের ট্রেড, আমাদের মানে মনে করেন $12+ বিলিয়ন আমরা কিনি ইন্ডিয়ার কাছ থেকে। এটা রাতারাতি অন্য কারোর কাছ থেকে কিনতে পারবো না। এই যে দেখেন ইন্ডিয়া ভিসা বন্ধ করে দিয়েছে, আমাদের চিকিৎসা খাতের যা অবস্থা। এইদিকে মানে কিছু দিক আপনি বলতেই পারেন যে এটা হয়তো একদিকে ভালো হয়েছে যে এইটার জন্য যদি 2-3 বছর বন্ধ রাখে আমাদের ক্লিনিক হাসপাতালগুলা আরো ডেভেলপ করার একটা সুযোগ পাবে। কিছুদিন আমাদের লোকজন সাফার করবে, কিন্তু তারপর আমাদের হেলথ সিস্টেম ভালো হবে। কিন্তু আমাদের অনেক কিছু অল্টারনেটিভও বের করে ফেলছি। যেমন এক সময় আওয়ামী লীগ বলতো যে পেঁয়াজ ইন্ডিয়া থেকে পেঁয়াজ ছাড়া আমাদের চলবে না, সেটা অল্টারনেটিভ আমরা কিন্তু বের করে ফেলছি এবং আমাদের পেঁয়াজেও আমরা মোটামুটি অলরেডি স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি। আমরা অনেক কিছুতে অল্টারনেটিভ বের করতে পারবো, অনেক কিছুতে আমরা পারবো না। পুশ কামস টু শাভ আমরা হয়তো সব কিছুতেই পারবো, কারণ ওয়ার্ল্ড ট্রেড চলে তো না। আমরা ইউক্রেন থেকে কিনবো, আমরা ইজিপ্ট থেকে কিনবো, আমরা চায়না থেকে কিনবো, আমরা ইন্দোনেশিয়া থেকে কিনবো। মানে আপনি যেই প্রোডাক্টই বলবেন, যেই কমোডিটি বলবেন, কেউ না কেউ বেচে ভাই, একমাত্র ইন্ডিয়া বেচে না। ওকে, বাট যদি ইন্ডিয়ার সাথে হইতে পারতো তাইলে আমাদের আরো সুবিধা হইতে পারতো। এই যে আজকে মহসিব মহোদয় বললো আদানির সাথে, আদানির পাওয়ার আমরা নিতে পারলে আমাদের জন্য ভালো। আমাদের জন্য খারাপ কেন ভাই? কারণ 2 টাকার জিনিস 200 টাকায় হাসিনা সাইন করে দিয়েছে। কিন্তু আমরা যদি 2 টাকায় পেতাম, কারণ এই আদানি নেপালে কিন্তু সঠিক দামে বিক্রি করে, আদানি ইন্ডিয়ার অনেক জায়গায় সঠিক দামে বিক্রি করে, আমাদেরকে বেঠিক দামে বিক্রি করে। এবং আমাদেরকে কেন বেঠিক দামে বিক্রি করতে পারে? কারণ আমাদের আপনার কি বলে, যারা দায়িত্বরত ছিল এই নেগোশিয়েট করার জন্য, তাদেরকে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন পিএমও থেকে, সরকারের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছিল যে তোমরা করবা না নেগোশিয়েট। কিন্তু নেগোশিয়েট যদি ঠিকভাবে করতে পারেন তাহলে এই পাওয়ার আমাদের জন্য ইউজফুল। আমার পয়েন্টটা বুঝতে পারছেন? আর ডিফেন্সের কথা তো বাদই দিলাম, আমরা যদি ইন্ডিয়াকে প্রতিপক্ষ হিসাবে ধরতে চেষ্টা করি তাহলে আপনার হিসাব আছে আমাদের ডিফেন্স বাজেট কত হইতে হবে। স্পেশালি গিভেন যে গত 15 বছর আমাদের কোনো ডিফেন্স বাজেট ছিল না। আমরা টাকা ঢেলেছি ডিফেন্সে, কিন্তু টাকা ঢেলেছি আমাদের মিলিটারি অফিসারদের মোটা সোটা বানানোর জন্য। 97% was gone for operation. হ্যাঁ, মোটা সোটা বানানোর জন্য ভাই। আপনি দেখবেন কর্নেলদের লুকানো মার্সিডিজ আছে, BMW আছে। এটা কোত্থেকে ভাই? অন্য কয়টা আর্মিতে আছে। আমি একটু কথা বলতাম। জি, এই মাইক দেন। ইন্ডিয়া গভর্নমেন্ট যে এতগুলো চুক্তি করছে, সেখানে বাংলাদেশের সম্পূর্ণ ফ্যাসিলিটি নিচ্ছে তারা। বাংলাদেশের কোনো ফ্যাসিলিটি সেখানে নাই বললেই চলে। কিন্তু এই এগ্রিমেন্টগুলো একটাও বাতিল করলো না বা হ্যান্ডওভার করলো না, মানে স্থগিত করলো না, এই দায়টা কে নেবে? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, যখন আপনি একটা ইন্টারন্যাশনাল ট্রিটি করেন, আপনার দেশের সরকার করেছে, আপনি ধাপ করে এই ট্রিটি থেকে বেরোয় আসতে পারেন না। এই ট্রিটি থেকে মানে আপনি একটা সিস্টেমের মধ্যে কাজ করছেন, আপনার দেশের সরকার দুষ্টামি করেছে, আপনি তো সিস্টেমের বাইরে চলে যেতে পারেন না। এই ট্রিটিগুলো কিছু দূর আপনার, যেমন আদানির আমরা বলতেই পারতাম আমরা সফরেন দেশ, ওরা টাকা দিব না, ও খুব বেশি লেগে ওর লাইন বন্ধ করতো। কিন্তু শুধু ওর লাইন বন্ধ হইতো না, এর সাথে আমাদের ক্রেডিট রেটিং খারাপ হইতো, এর সাথে আমাদের অন্য সব কমার্শিয়াল ইন্টারেস্ট সাফার করতো। সেগুলো ব্যাপার আছে। সো এইগুলো এখন মনে করেন আমরা কি করতে পারি, আমরা আদানির সাথে যেয়ে বসতে পারি, ভাই শুনেন ভাই, আপনিও জানেন আমিও জানি আমাদের এখানে খারাপ হয়েছে, চলেন আমরা আবার একটা রিনেগোশিয়েট করি। আমিও চাই না বাতিল করতে, আর আপনিও তো ব্যবসায়ী ভাই, আপনি তো টাকা চান। আমি বাতিল করে দিলে আমার লস, কিন্তু আপনারও লস, আপনি তো টাকাই পাবেন না। সো রিনেগোসিয়েশনে যাওয়াটা আমাদের প্রসেস, এবং এগুলো অনেক কিছুতেই আমরা যাচ্ছি, আবার অনেক কিছুতে এগেন আপনার মানতে হবে যে এই অন্তর্বর্তীকালীন সরকার, এক হলো তারা দুর্বল কারণ অন্তর্বর্তীকালীন সরকার, আর 2 হলো তাদের ভিতরেও অনেক ইনএফিশিয়েন্সি, করাপশন, অনেক কিছু আছে। আজকে আমাদের কে যেন বললো না, অনেক টাকা বানিয়ে ফেলছে এরা, আচ্ছা ফারিয়া বলেছিল, ঠিক আছে। সো এইগুলো অনেকগুলো প্রবলেম আছে যেটা হোপফুলি সুন অর লেটার আমরা রিকভারি করা শুরু করবো। জি, এই যে এগ্রিমেন্টগুলো শেখ হাসিনার এই যে 15 বছরের সময় তারা যে করছে, এই এগ্রিমেন্টগুলো পরবর্তীতে যদি রাজনৈতিক গভর্নমেন্ট যদি আসে, সেক্ষেত্রে আসবে না কেন ভাই, আমরা কি করছি? যদি আসে, আসার পরে এটাকে স্থগিত করা বা পরবর্তীতে আরো সংশোধনকে রিনিউ করা, এটা করার পসিবিলিটি এগেন যেটা আপনাকে বললাম যে আমাদের এগুলো আবার নতুন ভাবে এই চুক্তিগুলো রিনেগোশিয়েট করার প্রচেষ্টা চালাতে হবে। সেগুলো ইনশাআল্লাহ এই সরকার যে শুরু করেনি তা না, এরা করেছে, এবং আগামীতে নির্বাচিত সরকার হোপফুলি, এবং আমরা যদি সেটার অংশীদার হই, যেটা আমরা বিশ্বাস করি শক্তভাবে যে আমরা অংশীদারিত্ব পাবো, সেখানে আমরাও আমাদের কাজগুলো করবো। তখন আপনি মানে আপনারা থাকবেন তো, কারণ আমরা মানে কি, আমরা মানে তো ভাই আমরা মানে তো এম না যে এই যে উনি সোফায় বসে আছে উনি আপনি বাদ না, আমরা মানে তো আমরা, সো আমরা করবো। সো এই জায়গা থেকে
তাহলে ছোট দেশের ফরেন পলিসি নিয়ে ছোট্ট একটু আলোচনা করেছি, এখানে আপনাদের আরো কিছু এডিশন আছে, নাহলে আজকে ধীরে সুস্থে আমরা জি জি ভাই ওনাকে দেন। আমরা তো দেখেছি ম্যাক্সিমাম দেশগুলোতেই পার্মানেন্ট ফরেন পলিসি থাকে, আমাদের তো কোনো পার্মানেন্ট কোনো ফরেন পলিসি নেই। কারণ আমরা দেখেছি 2001 থেকে 2006 সালে যখন জোট সরকার ক্ষমতা ছিল, ওরা হচ্ছে ইস্ট এশিয়া, সাউথ ইস্ট এশিয়া এই দেশগুলোর সাথে খুব ভালো সম্পর্ক রেখেছে। আবার 9 থেকে 24 সাল পর্যন্ত ইন্ডিয়া, রাশিয়া এই কেন্দ্রিক সম্পর্ক ছিল। আমাদের আসলে মানে পার্মানেন্ট কি হওয়া উচিত? আমি আরেকবার পরিষ্কার করি স্যার, ফরেন পলিসি পার্মানেন্ট হয় না। কিছু সময় ছিল যেখানে ফরেন পলিসি লং টার্ম আরও হতো, কিছু জায়গায় কিছু সময় লং টার্ম ফরেন পলিসি করা যায়, পার্মানেন্ট ফরেন পলিসি হয় না। সো কোল্ড ওয়ারের সময় একটা লং টার্ম পলিসি ছিল, আমি ওদের বন্ধু না, নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট একটা কারোরই বন্ধু না, এটা একটা লং টার্ম একটা চিন্তাধারা থাকতে পারে। তাছাড়া ফরেন পলিসি পার্মানেন্ট বা বেশিরভাগ সময় লং টার্মও হয় না, কারণ এগেন বাকি সবার উপরে নির্ভর করে আপনি আপনার ফরেন পলিসি করতে হবে, বুঝতে পারছেন? হঠাৎ করে মনে করেন এখন আমরা তেলে নির্ভর, এখন তেল যদি আমি সৌদি আরব থেকে কেনার থেকে ভেনেজুয়েলা থেকে কেনা আমার জন্য সুবিধা হয়ে যায়, কথার কথা, তাহলে ওই জায়গায় আমার পলিসি চেঞ্জ হয়ে যাবে। ফরেন পলিসি এর জন্য প্লাস ছোট দেশগুলো কাজই থাকে বড় দেশগুলোকে ব্যালেন্স করা, বুঝছেন? সো বাংলাদেশের মতো দেশ এগেন আমাদের কম্প্যারেটিভ শক্তি, মনে আছে ওই যে পলিটিক্যাল ইকোনমিতে এটা নিয়ে কথা ছিল, কম্প্যারেটিভ অ্যাডভান্টেজ। আমাদের কম্প্যারেটিভ অ্যাডভান্টেজ কোথায়, এবং সেটা ব্যবহার করে আমরা অন্য দেশগুলোর সাথে ইন্টারেস্ট ব্যালেন্স কিভাবে করতে পারি, এইভাবে আমাদের ফরেন পলিসি করতে হয়। সো ফরেন পলিসি এত নাজুক একটা জিনিস, স্পেশালি ছোট দেশগুলোর জন্য, ইরানের যার জন্য এক্সাম্পল দিয়েছে, এত নাজুক একটা জিনিস যে সারাক্ষণ খুঁটি নাটি নাড়ানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি পার্মানেন্ট বানায় ফেলেন, আপনি খুঁটি নাটি নাড়াতে পারবেন? স্যার তাহলে এটা আরো রিস্ক হয়ে যায় না ছোট, মানে আমি সবার সাথে ব্যালেন্স করতে গিয়ে? ব্যালেন্স ইজ দ্য গেম, আপনি পয়েন্টটা বুঝতে পারছেন, মানে দ্য গেম ইজ ব্যালেন্স। সো এইখানে এর জন্য ফরেন পলিসিতে আপনার অভিজ্ঞ বিজ্ঞ লোকজন বেশি দরকার। সো হঠাৎ করে আপনি কোনো একটা গর্ধবকে ফরেন পলিসি অ্যাডভাইজার, মানে সরি ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার বা ফরেন অ্যাফেয়ার্স মন্ত্রী বানাই দিলেন, তাইলে দেশের জন্য সেটা ভালো বয়ে আনবে না। স্যার, আমরা এটা যেটা বিলিভ করি যে বাংলাদেশ আসলে কারোর সাথে কখনো কোনোদিন যুদ্ধে আরে নেন না, হ্যাঁ, এবং যাওয়া সম্ভব না আপাতত বাংলাদেশের যে ডিফেন্সের যে অবস্থা। হ্যাঁ, বাট আমরা যেটা করতে পারি অ্যাট লিস্ট আমাদের সার্বভৌমত্ব যে সভরেনিটি রক্ষা করার জন্য অ্যাট লিস্ট আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আমরা ওখানে আরো ইনভেস্ট করতে পারি। আমার ধারণা যেটা আমরা ডিফেন্ড করতে পারবো অ্যাট লিস্ট। আমি ইন্ডিয়ার কথা বাদ দিলাম, ইন্ডিয়ার সাথে হয়তো আমাদের ব্যালেন্স করেই চলতে হবে সব সময়। বাট পাশে আমাদের একটা মিয়ানমার আছে, যাদের রাখাইন স্টেটে একটা মানে আনপ্রেডিক্টেবল একটা পার্টি এখন রুল করতেছে। আমরা জানি না তারা কালকে এসে আমাদের এখানে কোনো মিসাইল অ্যাটাক করতে পারে কিনা, কিন্তু সেটা ডিফেন্ড করার জন্য ক্যাপাসিটি আমাদের আছে কিনা, বা সেইটার জন্য আমরা ইনভেস্টও যদি আমাদের গভর্নমেন্ট করতে চায় ডিফেন্সে, সেটা ইন্ডিয়া বা চায়না বা কোনো কারো কাছ থেকে কোনো ভেটো আসবে কিনা, আশাটাই স্বাভাবিক, এর আগেও আসছে। সেক্ষেত্রে স্যার আমাদের করণীয়টা কি হতে পারে আমাদের দেশে? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনার কোয়েশ্চেনটা সঠিকভাবে উত্তর দিতে হলে আর একটু ডিফেন্স এক্সপার্টিজ লাগবে, যেটা আমার নাই। সঠিকভাবে উত্তর দিতে হলে আমি ব্রড রেঞ্জ একটু উত্তর আপনাকে দিতে পারি যে যতদূর আমার জ্ঞান আছে, এগেন সঠিকভাবে বলতে পারছি, যতদূর আমার জ্ঞান আছে এই মুহূর্তে আরাকান আর্মির ওইভাবে আক্রমণ করার অবস্থান খুব বেশি নাই। আর ন্যাপিডো মানে মিয়ানমারের সরকারের যতটুকু আছে তারা যদি করে, ডিফেন্ড করার আমাদের অবস্থান নাই। তবে তাদের যে অবস্থা তাতে এটা তাদের করার কথা না। সো সেখানে একটা অটোমেটিক সিকিউরিটি ব্ল্যাঙ্কেট হয়তো আমাদের আছে, তবে আমরা এই যে ডিফেন্ড করার অবস্থায় আমাদের নাই, এটার একটা বড় কারণ, এগেন ডিফেন্স এক্সপার্ট আপনাকে আরো ভালো বলতে পারবে, বাট এটা একটা বড় কারণ হলো গত 15 বছর শেখ হাসিনার সরকার আর্মি ক্ষমতায় অনেক বড় ব্লকস নিয়ে এসছে, যেই কারণে আর্মির এখন আর এই অবস্থা নেই। আমাদের এক্সপেন্ডিচার কিন্তু মিয়ানমার আর্মি থেকে বেশি, আমাদের অ্যানুয়াল এক্সপেন্ডিচার, বাজেট এক্সপেন্ডিচার অন দ্য আর্ম ফোর্সেস মিয়ানমার আর্মি থেকে বেশি, কিন্তু আমাদের ক্ষমতার খুব খারাপ অবস্থা। সো সেইটা হয়তো একটা লং টার্ম প্ল্যান হইতেই পারে। জি তুষার স্যার। স্যার ওই ফরেন পলিসি নিয়ে যদি আমি আমার ওপিনিয়নটা দেই, আমি কিছুদিন আগে এটার উপর একটা লিখেছিলাম আর কি, জিওপলিটিক্স, বাংলাদেশ, চায়না, ইউএস এন্ড ইন্ডিয়ার ক্রসওভারটা আমরা বর্তমানে ফেস করছি, যে এটা আপনার জিওগ্রাফিক্যাল থেকে শুরু করে, মানে ফরেন পলিসি অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন বাটারফ্লাই এফেক্ট অনেক বেশি থাকে। এটা থাকে যে নিশ্চয়ই যে কারণে এটার মধ্যে দ্য ওয়ান থিং আই ক্যান প্রেডিক্ট দ্যাট উইল বি ভেরি আনপ্রেডিক্টেবল।
Okay. Absolutely. So in this sense, my suggestion, that is my opinion completely, যে আমরা we have to adopt a very balanced approach towards all the strong countries, হ্যাঁ ইয়ার ক্ষেত্রে আমরা কোনোভাবে never ever fall into the India and China rivalry trap. এখানে আমাদের কোনোভাবে পড়া যাবে না. We have to be very 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 careful, sir. I how many times I repeat it's actually not limited. আমেরিকার সাথে এটা আমাদের যতটুকু ডিপেন্ড করে স্যার, আপনি যেটা বলছেন ইটস অল অ্যাবাউট রিঅ্যাকশন, যে ওরা কি চাচ্ছে আমরা ওটাকে কিভাবে কাউন্টার করবো কিংবা তাদেরকে কিভাবে ম্যানেজ করবো ওইটার উপরে। কারণ আমরা তাদেরকে যতই অ্যাকচুয়ালি পুশ করি তাদের কাছ থেকে ওইরকম কিছু আসলে যতক্ষণ মতো তাদের ইচ্ছা না হবে। সো এইখানে একটা জিনিস আছে, আমরা যদি স্যার ইন্ডিয়া বলেন চায়না বলেন যে আমাদের যে রিলেশনগুলো ইট হ্যাজ টু বি মিউচুয়াল বেনিফিট, অবশ্যই রিনেগোশিয়েবল and also win-win situation, not the political loyalty উপর ডিপেন্ড করে না। Absolutely. আমরা কয়েকটা জিনিস স্যার এর আগে মিস করে গিয়েছি, যেমন আমাদের এশিয়ান একটা যে গ্রুপ অফ কিংবা মুসলিম কান্ট্রিজ গুলোর সাথে আমাদের যে রিলেশন, ওই যে সিএম একটা জিনিস বললো যে 2001 থেকে 2006 পর্যন্ত ওদের সাথে একটা আমাদের একটা ছিল, পরবর্তীতে আমরা এদের সাথে আমাদের একটা করেছি, ওদের সাথেও আমাদের একটা রিলেশন আমার মনে হয় কিছু ক্ষেত্রে আমাদের একটা রিলেশন রাখা অনেক বেশি জরুরি। আর লং টার্মে যদি স্যার আমাকে একটা জিনিস করতে বলে সেটা আমি বলবো স্যার, we have to identify our regional power. Okay, it's in a long term, especially for the sir Bay of Bengal. We have to come out from Indian Ocean and আমাদের এই সমুদ্র চিহ্নিত করা, এইটা অনেক বেশি। আমাদের সমুদ্র লিগালি ডিমার্কেটেড চিহ্নিত করা, এবং এইটারও চারিদিকের বর্ডার হলো ইন্ডিয়ান টেরিটরি, ইন্ডিয়ান আপনার সি টেরিটরি। আর ইমিডিয়েট যদি নেক্সট গভর্নমেন্ট, যে পার্লামেন্টারি গভর্নমেন্ট যদি কোনো কিছু করে, সেটা হচ্ছে আমাদের যে ডিলগুলো আছে, হ্যাঁ আমাদের ভবিষ্যৎ এমপিদের প্রতি আমার আহ্বান, তারা যদি এটাকে একটু কনসিডারেশনে রাখে যে আমরা যে ডিলগুলো আছে বিশেষ করে স্যার এনার্জি, পোর্ট, এই যে ডিলগুলা যেগুলা আমরা মিউচুয়ালি বেনিফিট হতে পারবো যে কান্ট্রিগুলোর সাথে, এগুলা উইথ প্রপার ট্রান্সপারেন্সি এন্ড পার্লামেন্টারি স্ক্রুটিনির মাধ্যমে যদি এই ডিলগুলো আমরা করতে পারি, তাহলে এটা মিউচুয়ালি আমাদের বেনিফিট হওয়ার অনেক বেশি সুযোগ আছে। এইগুলো আমার ওপিনিয়ন স্যার অ্যাজ এ ফরেন পলিসি। থ্যাংক ইউ। শাহরিয়ার সাহেব কিছু বলতে চাইছিলেন? সো বেসিক্যালি যেটা তুষার ভাই যেটা বললেন, আমি বেসিক্যালি ওনার সাথে একমত, ইন দ্য সেম লাইন। জি, সো আমি যেটা বলতে চাচ্ছিলাম আসলে সিঙ্গাপুরে যখন লি কোয়াং উনি যখন সিঙ্গাপুর আই সেড অনেক ডিফারেন্ট লোক, আচ্ছা মানে আমরা সিঙ্গাপুর হয়ে গেছি উই নো, সিঙ্গাপুর হয়ে যায় নাই, বাট সিঙ্গাপুরের কাছ থেকে শেখার আই থিংক আমাদের অনেক কিছু আছে, বিকজ অনেক কিছু সিমিলার সার্কামস্ট্যান্সেসের মধ্যে আমরা আছি, লাইক বোথ অফ আওয়ার কান্ট্রিজ আমরা কিন্তু পোর্ট ডিপেন্ডেন্ট। সো আমাদের যেহেতু পোর্ট আছে, এন্ড বেসিক্যালি যেটা আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম স্যার, আপনি যেটা বললেন যে একটা স্মল নেশন হিসাবে we have to balance the bigger powers, and this is exactly what Singapore did during the Cold War. So they did not choose sides, they did not choose Russia, they did not choose China or the US. They basically balanced the West and the East and basically became the bridge between those two sides. So do you think that আমাদের বাংলাদেশের জন্য আমরা যে একটা সেন্টিমেন্টের ভিতরে আসতেছি সবাই, একটা অ্যান্টি ইন্ডিয়া আছে যে ইন্ডিয়া, অ্যাভয়েড ইন্ডিয়া, বয়কট ইন্ডিয়া, বা হচ্ছে যে লাইক ইউ নো আমরা লাইক ইউ নো যে অ্যান্টি মায়ানমার, বা লাইক অ্যাজ আ স্মল নেশন আমাদের কি উচিত যে অ্যান্টি ইন্ডিয়া এসব মনোভাবের ভিতর থাকা, নাকি should we open up the economy, encourage more FDIs and make investment friendly environment for all nations regardless of, and for us not to choose sides basically? আমাদের পার্টিগত এই মুহূর্তের অবস্থান থেকে যদি কথা বলি, এন্ড এগেন আপনাদের সবার অধিকার আছে সেখানে বক্তব্য রাখা বা আপনাদের ওপিনিয়নগুলো প্লেস করা। আমাদের পার্টিগত অবস্থান থেকে যদি আমরা বলি, তাহলে আমরা আসলে এমন জায়গায় যেতে চাই না যেখানে ভারত বা চায়না দুটো দেশকে, দুটো যে কোনো একটাকে বা দুটোকে আমরা অ্যান্টাগনাইজ করি, আমরা এমন জায়গায় যেতে চাই না। বা ইন্ডিয়ার সাথে আমাদের কারেন্ট যে অ্যান্টাগনিজম চলছে, এটার জন্য আমরা ইন্ডিয়াকেই দায়ী করি। সো সেটা ঠিক আছে, বাট বাই নেক্সট সরকার মানে এই নির্বাচনের পর এটা থাকা উচিত না বলে আমাদের দলগত জায়গা থেকে আমরা মনে করি, এবং তাই বলে আমরা ইন্ডিয়াকে সব কিছু দিয়ে দিব বা চায়নাকে দিয়ে দিব এটা আমরা মনে করি না। ছোট্ট একটা এডিশন দেই যে সিঙ্গাপুর আর আমরা এক আসলে না।
আমাদের অনেক ধরনের ভিন্নতা আছে। যেই কাজ করে সিঙ্গাপুর অনেক টাকা বানিয়ে ফেলেছে, সেই কাজ করতে চেষ্টা করে শেখ মুজিবের অ্যাসাসিনেশন হয়েছে। জাস্ট ছোট্ট, আমি লম্বা ইতিহাসে যাবো না, এটা নিয়ে পরে একদিন লম্বা ঐতিহাসিক বিশ্লেষণ, রাজনৈতিক বিশ্লেষণ হতে পারে। সো এগেন, মানে কারণ ছাড়া কিন্তু হাসিনা বারবার লিকুয়ান ইউ বলতো না, কারণ হাসিনার বাপ লিকুয়ান ইউ টাইপের হতে চেয়েছিল। সেটার এক এক জায়গায় এক এক ধরনের প্রতিফলন হয়। সো আমরা সেম না, অনেকভাবে ভিন্ন, এবং এইটাও একটা কারণ। বাট আপাতত আমরা যেটা দেখছি যে দেশের সবচেয়ে বেশি সমৃদ্ধ আনার, কারণ আমরা এগেন এনডিএমের জায়গা থেকে বলছি, মানে আপনাদের দলের জায়গা থেকে বলছি, আমরা বিশ্বাস করি যে আমরা জিওগ্রাফিক্যালি, কালচারালি অ্যান্ড ইকোনমিক্যালি এমন একটা জায়গায় আছি যে ইন দ্য নেক্সট 2 decades, মানে 1 থেকে 2 ডেকেড বা 10 থেকে 20 বছরের ভেতরে আমরা সাউথ এশিয়া ইজ গোয়িং টু বি এ হাব। সাউথ এশিয়া একটা গ্লোবাল মার্কেন্টাইল বা আপনার টেকনোলজিক্যাল অ্যান্ড ইকোনমিক হাব হবে। এই হাবটার মূল কেন্দ্রবিন্দু হবার একটা সম্ভাবনা আমাদের আছে। আমাদের মানে বাংলাদেশ, এটা আমরা চিটাগংকে চুজ করি, রাজশাহী চুজ করি, মানে ঢাকাই হতে হবে, বাট এটা আমাদের আছে। এইটা হবে না যদি আমরা মেইন যে রিজিওনাল দুইজন কম্পিটিটর আছে, এই দুইটার, যেটা তুষার সাহেব বললেন যে এই দুইটার রাইভালরির মধ্যে পড়া যায়, এবং কোনো একটাকে ক্লিয়ারলি চুজ করলে এই দুইটা রাইভালরির মধ্যে পড়তে আপনি বাধ্য। এটা আমরা করতে পারি না। এগুলো নিয়ে আমরা আগামীতে আরো অনেক আলোচনা করব। আমি প্রথমত আমি খুব তাড়াতাড়ি আমাদের আজকের আলোচনার অন্ত টানবো। তো জি 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 স্যার, পিআর সম্পর্কে আমাদের এখন তো এটা খুব আলোচনা হচ্ছে, আমাদের মানে পার্টির অবস্থা। আচ্ছা, আমাদের পার্টির অবস্থান পরিষ্কার করছি এগেন, আর আমাদের এটার সাথে একটা জিনিস অ্যাড করে রাখি যে আমাদের পার্টির অবস্থান এইখানে, আমাদের পার্টির অবস্থান একটা, বাট আমাদের এখন রাইট নাও আবার একটা টেম্পোরারি, মানে আমরা চাই সবাই ঐক্যমতে আসি। আমরা একটা জিনিস বিশ্বাস করি, কিন্তু সেই বিশ্বাসে শুধু আটকায় থেকে যদি ঐক্যমতে না আসতে পারি, তাইলে আমাদের খুব তাড়াতাড়ি যেই জায়গাটায় আমরা সরকার গঠন করতে চাই সেটাতে বাধা সৃষ্টি হবে। সেই বাধা অতিক্রম করবার জন্য আমাদের পার্টি পজিশন থেকে সরতে আমরা রাজি। যেই ইনস্ট্রাকশনস নিয়ে পার্টি থেকে, মানে পার্টি সেন্ট্রাল কমিটি থেকে যে ইনস্ট্রাকশনস নিয়ে আমাদের মাননীয় মহাসচিব ঐক্যমত কমিশনে প্রত্যেকদিন আলোচনা করেন, আজকেও করেছেন। আমাদের পজিশন হলো 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, নিচের কক্ষ এখন এফপিটিপি যেভাবে নির্বাচন হয় প্লুরালিটি, এই নির্বাচনেই যাবে। উচ্চ কক্ষ আমরা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, মানে পিআর পদ্ধতিতে আমরা যাব, এবং আমরা বিশ্বাস করি যে পিআর এর নির্বাচনটা ভিন্ন ব্যালটে হবে। মানে নিম্ন কক্ষর যেটা আপনি এক সিলে দিবেন, উচ্চ কক্ষর আরেক সিলে দিবেন, তো ওটা শুধুমাত্র পার্টি মার্কাতে দিচ্ছেন, ব্যক্তি ডাজন্ট ম্যাটার। বুঝতে পারছেন? এবং আমাদের পার্টি পজিশন হলো ওইখানে 1% ভোটের থ্রেশহোল্ড থাকবে, মানে যেই পার্টি 1% পাবে সে একটা সিট পাবে। বুঝতে পারছেন? এটা হলো আমাদের পার্টি পজিশন। অনেকগুলো পার্টি বাংলাদেশে আছে যারা বলছে পুরা পিআর চাই। পুরা পিআর হলে যেটা হবে, ফার্স্ট এন্ড ফরমোস্ট হলো যে কোন এমপি ডিরেক্ট দায়ী থাকবে না পাবলিকের কাছে, সে শুধুমাত্র দায়ী থাকবে পার্টির কাছে। তো হাসিনার সরকার কিন্তু পুরাটা দায়ী ছিল কার কাছে? হাসিনার কাছে বা আওয়ামী লীগের কাছে। সেটার কি অবস্থা হয়েছে আমরা দেখেছি। এটা 1। 2 হলো যে পিআরে একটা বড় সম্ভাবনা থাকে যে কোনো একটা পার্টি সিঙ্গেল মেজরিটির কাছাকাছি যাবে না, আর কোনো একটা পার্টি যদি সিঙ্গেল মেজরিটির কাছাকাছি না যায়, সরকার তো চালাইতে হবে ভাই। মনে করেন প্রত্যেকটা ডিসিশন যদি 20 জন 20টা ভিন্ন মত দিয়ে নেই, কোনো ডিসিশন আর কার্যকরী হবে না। আমরা ডেমোক্রেসি, আমরা যুদ্ধক্ষেত্র না, সো ডিসিশনের সময় সবার সাথে কথা বলবো, সেটা ঠিক আছে, বাট কিছু আবার আর্জেন্ট ডিসিশন থাকে। মানে আপনি চিন্তা করেন যুদ্ধক্ষেত্রে ডেমোক্রেসি হয়? জেনারেল যা বলে, ভাই শুনেন আমরা ভোট দেবো, আজকে গুলি করবো, কি করবো না, এটা হয়? এটা হয় না। সো সরকার পরিচালনার জন্য একটা স্ট্রং সরকারও তৈরি দরকার হয়। সো এই বড় বড় অনেকগুলো বিষয় আছে যে পুরা পিআর, কিন্তু আবার একচেটিয়া একটা দল 40% পেয়ে 2-3 সিট নিয়ে চলে যাবে, এইটার রোধ করার জন্য কোনো না কোনো জায়গায় পিআরটাও থাকা প্রয়োজন। তাই আমাদের পার্টির পজিশন, এটার সঠিক নাম হলো মিক্সড সিস্টেম। মানে আমরা আমরা লোয়ার হাউসে এফপিটিপি চাই, আপার হাউসে পিআর চাই, এটা হলো আমাদের পার্টি পজিশন। তবে এইখানে যদি আমরা একটা আলোচনা চলে এসেছিল যে আপার হাউসে পিআর কিন্তু সিঙ্গেল ব্যালট, 2টা ব্যালটে না, এবং 5% থ্রেশহোল্ড, এটা একটা আলোচনা আসছিল। আমরা এটাতে সম্মতি দিয়েছি ঐক্যতার কারণে। জি, লোয়ার হাউস হলো কারেন্ট যে পার্লামেন্টটা আছে, হ্যাঁ, এটার সাথে নতুন একটা কক্ষ তৈরি করা, যেটাকে আমরা বলবো আপার হাউস। আচ্ছা, দেন মহাসচিব কথা বলবেন। আচ্ছা, যে আসলে আমাদের হয়ে এই আলোচনাগুলো করে তাকে দিচ্ছি।
ধন্যবাদ। আসলে জটিল আলোচনা, হ্যাঁ, নারী আসনে 100 আসনে কিভাবে নির্বাচন হবে এটা নিয়ে এখনো সিদ্ধান্ত হয় নাই। আপার হাউসে পিআর আমাদের পার্টির নীতিগত সিদ্ধান্ত, থ্রেশহোল্ডে চেয়ারম্যান স্যার যেটা বললেন, কিন্তু এটাও আসলে ঐক্যমত কমিশনে আমাদের সিদ্ধান্ত হয় নাই। মেইন কারণটা হচ্ছে ফাইজলামি কারণ হচ্ছে যে পিআর নিয়ে যে আলোচনাটা হচ্ছে, উচ্চকক্ষে পিআর আইডিওলজি আমরা বলে এমএমপি যেটা বলে মিক্সড রিপ্রেজেন্টেশন, জার্মানিতে নিউজিল্যান্ডে যেটা আছে, এইটার জন্য মানে ভালো মনে করে আলোচনাটা আসে না। আলোচনাটা হচ্ছে পিওর ফাইজলামি করার জন্য হয়েছে, ঠিক আছে? মানে বিএনপিকে চাপে রাখার জন্য, বিএনপি এবং সমমনা দল যাদেরকে চিন্তা করা হচ্ছে, মানে আমাদেরকে নেক্সট গভর্নমেন্ট, এদেরকে একটা চাপে ফেলার জন্য সরহদ্দি উদ্যানে নানা গ্রুপ একসাথে হয়ে জামাত, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ অনেকে একটা সমাবেশ করছে, সমাবেশ করে পিআর এর আলোচনা তুলছে। এখন উচ্চকক্ষে পিআর, বাংলাদেশের মানুষ তো মানে এভারেজ ইন্টেলিজেন্স একটু কম, তো আপনি যখনই পিআর শব্দ বলবেন উচ্চ না নিম্ন এই এক্সপ্লেনেশনে কেউ যাবে না, পিআর ইজ পিআর, তার মানে মানুষের ভিতরে একটা কনফিউশন ক্রিয়েট করে দেওয়া হয়। যেহেতু এই জিনিসটা রাজনৈতিক, শুধু যে আইডিওলজিক্যালি আমরা চিন্তা করি তা না, যেহেতু মাঠের বাস্তবতা এইটা, এবং আমরা জানি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে পিওর ফাইজলামি, সুতরাং এইখানে আমাদের কৌশল হচ্ছে আমার দলের নীতিগত অবস্থান যেটাই থাক, আপাতত এখানে আমরা মানুষকে দেখছি, দেখে দেখে শিখছি, সামনে এগোচ্ছি, কারণ এর পিছনে পিওর শয়তানি, আর কিছু না। এগেন ঐক্যমত সৃষ্টি করবার জন্য আমরা আমাদের আইডিওলজিক্যাল পজিশনগুলো আপাতত কম্প্রোমাইজ করতে রাজি। আইডিওলজিক্যালি আমরা কম্প্রোমাইজ করছি না, আমরা জাস্ট কারেন্ট ঐক্যমতে আসার জন্য আমরা কম্প্রোমাইজ করতে রাজি। বসেন ভাই, বসেন। হ্যাঁ, আমরা আলোচনা এখন অন্ত টানবো। অন্ত টানার আগে দুটো জিনিস, একটা হলো যে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আলোচনায় অংশগ্রহণ করবার জন্য, এবং আমি আপনাদের সবাইকে আবার রিকোয়েস্ট করব যে যে টেক্সটটা আপনাদেরকে দেয়া হয়েছে, হ্যাঁ, এটা আপনারা আরও কয়েকবার পড়বেন, এবং আজকে যে আলোচনাগুলো হয়েছে এই আলোচনাগুলো আপনারা মূল্যায়ন করবেন আপনার পার্টি পজিশন বুঝবার জন্য এবং ওভারঅল জিনিসগুলো বুঝবার জন্য। আগামী দিন থেকে আমরা একটা বিষয়ে শুধু একটা টপিক নিয়ে শুধু আলোচনা করবো, মাল্টিপল টপিক না, এবং এইবার যেমন করেছি এই টপিকের লিটারেচার আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি আশা রাখবো যে সবাই ওটা নিয়ে আপনাদের আলোচনা টেবিলে নিয়ে আসবেন এবং আমরা দলীয় পজিশনও ক্লিয়ারিফাই করব। লাস্ট জিনিস আজকের আলোচনায়, আগামী সপ্তাহের গল্পচক্রে আপনারা কোন জিনিসটা নিয়ে আলোচনা করতে চান, কারোর যদি কোনো সাজেশন থাকে আজকে এটা বলে আমরা শেষ করতে পারি। কারো সাজেশন আছে আগামী সপ্তাহের জন্য? জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ কতজন চান আলোচনা? অলমোস্ট সবাই, ঠিক আছে। তাহলে আগামী সপ্তাহে আমরা বড় দাগে জাতীয়তাবাদ নিয়ে আলোচনা করব, এবং আমরা কি জাতীয়তাবাদ বলতে কি বোঝাই এগুলোরও পুরো বিশ্লেষণ এবং আলোচনা আমরা সেই জায়গায় করব। প্রোস কন সব লিটারেচার আপনাদের কাছে চলে যাবে। আশা করি আগামী সপ্তাহের আলোচনা আমরা আরো সুন্দরভাবে, আরো উজ্জীবিতভাবে, আরো ফলপ্রসূ আলোচনা করবো। আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। জয় বাংলাদেশ।